দিল্লিতে পালা বদলের হাওয়া। ২৬ বছর পর দিল্লির রং গেরুয়া হতে চলেছে। এখনো পর্যন্ত সেরকমই তো ইঙ্গিত মিলছে। বেলা ১২টা, এখনো পর্যন্ত গণনায় দেখা যাচ্ছে ৭০টির মধ্যে ৪৬টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি। বেশ কিছুটা পিছিয়ে পড়েছে আম আদমি পার্টি। ২৪টি আসনে এগিয়ে আম আদমি পার্টি। ৩টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে, যার মধ্যে ২টি বিজেপির গিয়েছে, একটি গিয়েছে আম আদমি পার্টি। ছাব্বিশ বছর পর ম্যাজিক, নাকি সেই এত বছর ধরে আম আদমি পার্টি থাকার ফলে আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে কোথাও একটা ক্ষোভ, যে ক্ষোভের জায়গা থেকে এবার বিজেপির হাত ধরতে চাইছে দিল্লির মানুষ? প্রশ্ন উঠবে। আলোচনা আমার সঙ্গে রয়েছেন কারা, একবার দেখিয়ে রাখতে চাইবো। আমার সঙ্গে বিজেপির মণিকাঞ্চন পাল রয়েছেন, আমার সঙ্গে কংগ্রেসের সুভাষিস ভট্টাচার্য যোগ দিয়েছেন, এবং আমার সঙ্গে সুমন ভট্টাচার্য ছিলেন, রাজনৈতিক বিশেষজ্ঞ আমার সঙ্গে ছিলেন সুশোভন বিশ্বাস আম আদমি পার্টির। আমি সুমনদা থেকে প্রথমে একবার জানার চেষ্টা করব, 12টা পর্যন্ত যা ট্রেন্ড দেখছি তাতে এটা বলাই যায় যে খুব বেশি এদিক ওদিক না হলে ম্যাজিক ফিগার তো অনেক আগেই ক্রস করে গিয়েছে। এবার হয়তো দিল্লির রং গেরুয়া হচ্ছে ২৬ বছর পর। কোন মন্ত্রে কি মনে হয়? দেখুন, দুটো জিনিস খুব পরিষ্কার। এক হচ্ছে যে আপের যে পলিটিক্স ছিল সেটা 10 বছরে কোনো গ্রো করেনি। অর্থাৎ আপকে যে বলা হতো একটা ডিফারেন্ট পার্টি, অরবিন্দ কেজরিওয়াল সেই মিথটাকে নিজের মিথকে ভেঙে দিয়েছেন। আপও একই ধরনের রাজনীতি করে, আপও একই ধরনের বড় লোকদের স্বার্থ রক্ষা করে। অর্থাৎ আম আদমি পার্টি সেটা আর আপ করে না। দ্বিতীয়ত, যদি আপনি অন্য দলগুলির সঙ্গে তুলনা করেন, ধরুন কংগ্রেস বা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, আপের সেকুলার ক্রেডেনশিয়াল ইজ নট সো হাই। আপনি যদি দেখেন, আমি দেখছিলাম মাইনরিটি অধ্যুষিত সিটগুলোতেও বিজেপি জিতছে, তার মানে হচ্ছে মুসলিম ভোট আপের থেকে সরে যাচ্ছে। দেখুন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির দাঙ্গার পরে সেরকম কোনো সদর্থক পদক্ষেপ নেননি। তিনি কানাইয়া কুমারদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশনকে বৈধতা দিয়েছিলেন। ফলে আপকে খুব সেকুলার পার্টি হিসেবে মুসলিম বা তথাকথিত যারা লিবারাল তারা দেখেনি। এবং একটা সফট হিন্দুত্ব তো রয়েছে, কারণ গতবারের নির্বাচনের রেজাল্টের পরে পুজো দিতে চলে গেছিলেন, পুজো দিতে গিয়েছিলেন হনুমান মন্দিরে। হ্যাঁ, এবার আপনি যদি ওভারঅল দেখেন যে আপনার কাছ থেকে কোন কোন ভোট ব্যাঙ্কগুলো সরে গেল, আপনি যদি যমুনা পাড়ের রেজাল্ট দেখেন, যেখানে বেসিক্যালি পূর্বাঞ্চলীয়রা থাকেন, মানে যেটা বিজেপির টার্ম, অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্ব প্রান্ত এবং বিহারের লোকরা, সেখানে আপ এতদিন সুইপ করত। আপ মোটামুটি সেখানে 2015-তে পেয়েছিল 20টার মধ্যে 17টা সিট, 2020-তে পেয়েছিল 20-র মধ্যে 12টা সিট। এবার সেখানে বিজেপি প্রায় 10টা সিট পেতে চলেছে। তার মানে পূর্বাঞ্চলীয় ভোটাররা আপের থেকে সরে গেছে। আপনি যদি দক্ষিণ দিল্লি, মানে যেটাকে আপার মিডল ক্লাস বা মিডল ক্লাসের গড় বলে ধরা হয়, যেটা একসময় আপের স্ট্রং ঘাঁটি ছিল, আপনি যদি দেখেন সেখানে আপের একের পর এক বড় নেতা পিছিয়ে পড়ছে। তো এটা থেকে বুঝতে হবে যে আপের কাছে না সংখ্যালঘু ভোট থাকলো, আপের কাছে না বিহারি বা পূর্বাঞ্চলীয় ভোট থাকলো, এবং পসিবলি লাভলি সিং, মানে কংগ্রেসের প্রেসিডেন্ট, তিনি বিজেপিতে শিফট করে যাওয়ার পর শিখ ভোটও হয়তো কিছুটা বিজেপির দিকে গেছে। তাহলে আপের কাছে থাকলো কোন ভোটটা? আপনি যদি ওভারঅল ট্রেন্ডে দেখেন, আপনি যদি 2013 থেকে দেখেন, বিজেপি কোনো দিন 33%-এর নিচে ভোট পায়নি। বিজেপি এবারে প্রায় 45% ভোট পাচ্ছে, তো বিজেপির প্রায় 10% গেইন হচ্ছে মনে হচ্ছে এখন অবধি থেকে, আর একটু বেশিও গেইন হতে পারে। আপ তার ভোট থেকে প্রায় 10% লুজ করছে। আপের 10%-এর মধ্যে ডেফিনেটলি কংগ্রেসের কাছে 5% যাচ্ছে, হুইচ ইজ ডিসাইসিভ ইন অ্যাটলিস্ট 16টা সিট। এই জায়গা থেকে আমি সুশোভন বিশ্বাসের সঙ্গে একবার কথা বলবো। আপনার সঙ্গে সকালে যখন কথা হচ্ছিল, আপনি বলছিলেন ইটস টু আর্লি টু সে এনিথিং। তার কারণ তখন সবে মাত্র পোস্টাল ব্যালট খোলা হয়েছে, কিন্তু এখন অনেকটাই ছবি হয়তো স্পষ্ট হচ্ছে। কোথাও কি আপনার মনে হয় যে যদি কংগ্রেসের হাত ধরে রাখতো আম আদমি পার্টি, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না, অর্থাৎ বিজেপি এতটা গেইন করতে পারতো না? দেখুন, প্রথমে আসি যে দিল্লি ইলেকশন এর আগে যতগুলো আমরা ইলেকশন লড়েছি, তো আমরা এককভাবেই সরকার গঠন করেছি। তো আমরা এবারেও এককভাবেই লড়েছি এবং এককভাবেই এখনও বলছি যে এককভাবেই সরকারের দিকে আমরা এগোচ্ছি। কিছুক্ষণ পরে হাওয়া বদলাবে, ঠিক আছে, এটা এক। দ্বিতীয়ত, আমি একটু আগে উনি বললেন যে আপ একই ধরনের রাজনীতি করে। আপ একই ধরনের রাজনীতি করে না। কেন করে না? কোথাও হিন্দুত্ব বা মুসলিম
এই যে যেটা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের যে সিস্টেম, এখানে আমরা এইভাবে রাজনীতি করি না। কেন? আমরা কাজের রাজনীতি করি। কারণ আমরা স্কুল, হাসপাতাল, মহল্লা ক্লিনিক, মহিলা সুরক্ষা এই সমস্ত নিয়ে আমরা কাজকর্ম করেছি, কাজের রাজনীতি করেছি এবং স্টুডেন্টদেরকে ফেসিলিটি দেওয়া এগুলো আমরা করেছি। দ্বিতীয়, উনি আরেকটা কথা বললেন দিল্লির দাঙ্গা। তো দিল্লির দাঙ্গার জন্য এই অরবিন্দ কেজরিওয়ালকে যদি দায়ী করা হয়, তাহলে বলি যে দিল্লির শাসক কেন্দ্র সরকারের অধীনে, তাহলে কেন্দ্র সরকার যদি সুরক্ষা না দিতে পারে দিল্লির মানুষকে, তার দায় অরবিন্দ কেজরিওয়ালের কিসের জন্য? এসিবি কিসের জন্য ছিনিয়ে নেওয়া হয়েছিল? এসিবি এবং দিল্লি পুলিশ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা তাদের যারা আসল মাথা সেগুলো আমরা খুঁজে বের করব। কাজের রাজনীতি করে আম আদমি পার্টি, কাজের রাজনীতি করে, অথচ যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগ, সেই একই অভিযোগ আম আদমি পার্টির। দুর্নীতি মুক্ত সরকার গড়ার কথা বলেছিল। হ্যাঁ, আমি অভিযোগের কথায় আসি। না না, অভিযোগের কথায় আসি। অভিযোগটা আমি ক্লিয়ার করি। তো এক মিনিট, বিজেপির বিরুদ্ধে যদি আপনাকে অভিযোগ এসছে, ক্লিয়ার হয়নি কিন্তু আপনাকে নয় অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য যে সমস্ত আমাদের টপ লিডারশিপকে জেলে ধরা হয়েছিল, টপ লিডারশিপকে যে জেলে ভরা হয়েছিল, তারা কিন্তু আইনের সহায়তাতে বাইরে বেরিয়ে এসছে। তাহলে যদি সিবিআই চার্জশিট ফাইল করতো এবং সেখানে যদি দোষী আপ থাকতো বা অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্যরা, যেখান থেকে আম আদমি পার্টির উত্থান, সেই 2012 বা 2008-এর কথা যদি আমি বলি, 2012 নির্বাচন, 2013 নির্বাচন, তারপর 2015 পরবর্তীতে, সেই সময়ও কিন্তু শীলা দীক্ষিতের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল, যে অভিযোগগুলোর অধিকাংশই পরবর্তীতে প্রমাণ হয়নি। অভিযোগ ওঠাটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় নাকি? ভোটারের মনে অভিযোগ ওঠাটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়? প্রমাণটাও তো সবথেকে বড় ব্যাপার না? কোনো তো প্রমাণ নেই। এটা তো কোর্ট তো স্বীকার করেছে যে কোনো প্রমাণ নেই। সিবিআই তো বাধ্য হয়েছে। বারবার আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলেও এর আগে দেখানো হয়েছে যে সিবিআই কোনো চার্জশিট ফাইলে যেগুলো লিখেছে তার কোনোটাই প্রমাণ করে দেয়, শুধুমাত্র সময় এবং দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ, এই সব প্রসঙ্গ আসছে। আমরা যদি একটু প্রেক্ষিতটা দেখি আম আদমি পার্টির উত্থান, তার আগে অরবিন্দ কেজরিওয়াল নাম কিভাবে ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, আন্না হাজারের কথা বলতে হবে। আজ যখন দুপুর 12টা, যখন একরকম ট্রেন্ড স্পষ্ট যে এবার হয়তো 26 বছর পর দিল্লি ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে, ঠিক এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আন্না হাজারে কি বলছেন? मैं बार बार बताते गया, लेकिन उनके दिमाग में नहीं आया है। और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत, इसमें कि ये चारित्र के बारे में बोलता है और दूसरे बारे में शराब की बात मैं पहले से बता रहे हैं, आचार को शुद्ध रखो, विचार को शुद्ध रखो। पीछे जो उनको कम सीट मिली है वो भी वजह रही। जब आरोप होते हैं तो ये आरोप कैसे गलत है वो जनता को दिखाना जरूरी है। যেটা এখনো দেখানো সম্ভব হয়নি। যদি হতো তাহলে ভোটের ফল হয়তো অন্য রকম হতো। আরোপ গলত হ্যাঁ, এটা এখনো পর্যন্ত সেভাবে জনমানসে হয়তো তুলে ধরতে পারেনি আম আদমি পার্টি। তো দিল্লিতে বিজেপির অফিসগুলো ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। দিল্লির ছবিটা একবার দেখার চেষ্টা করি। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে সরাসরি দিল্লি থেকে। মৈত্রেয়ী, দুপুর 12টা, একটা ট্রেন্ড স্পষ্ট হয়ে গিয়েছে। কাউন্টিং কেমন হচ্ছে যেমন জানতে চাইবো, তেমনই জানতে চাইবো বিজেপি সেলিব্রেশনের ছবি দেখছি, কিন্তু আম আদমি পার্টির যারা কর্মী, যারা সমর্থক, তারা কি বলছেন? দেখো, দুটো দিক রয়েছে। কাউন্টিং কিছু কিছু জায়গায় ধীরে চলছে, কিন্তু বেশ কিছু জায়গায় কাউন্টিং অনেকটাই এগিয়ে গিয়েছে এবং তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আম আদমি পার্টির বেশ কিছু হেভিওয়েট ক্যান্ডিডেট কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছে এবং তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নয়াদিল্লি কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এবং শেষ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের যে ডেটা পেয়েছি সেই ডেটা বলছে
যে 9 রাউন্ড নয়াদিল্লি কেন্দ্রে মোট 13 রাউন্ড গণনা হবে এবং সেই 13 রাউন্ডের মধ্যে 9 রাউন্ডের গণনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তাতে 1170 ভোটে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ফলে বোঝাই যাচ্ছে যে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা মেকআপ করা অরবিন্দ কেজরিওয়ালের জন্য যথেষ্ট চ্যালেঞ্জের। কিন্তু মাত্র আর 4 রাউন্ড রয়েছে। আম আদমি পার্টি অফিসে এখনো পর্যন্ত কিন্তু মাঝে মাঝে যখন অরবিন্দ কেজরিওয়াল কিছুটা লিড পাচ্ছিলেন তখন কিছুটা সেলিব্রেশন দেখা যাচ্ছিল, কিন্তু তারপরে আবারও আম আদমি পার্টির যারা সমর্থকেরা রয়েছেন তারা অপেক্ষা করছেন তাদের যারা হেভি ওয়েট লিডাররা রয়েছেন তাদের জয়ের খবর বা জয়ের দিকে তারা এগোচ্ছেন কিনা সেটা দেখার জন্য। এই মুহূর্তে আম আদমি পার্টির যদি ডেটা বলতে হয় তাহলে আম আদমি পার্টির মনীষ সিসোদিয়া জাংপুরা কেন্দ্র ছাড়া বাকি হেভিওয়েট যেমন আতিশি মার্লিনা কালকাজি কেন্দ্র থেকে তিনি পিছিয়ে রয়েছেন, সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাস কেন্দ্র থেকে সেখানেও তিনি পিছিয়ে রয়েছেন। এই প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু এই যে প্রার্থীরা আম আদমি পার্টি তারা কিন্তু বিপুল ভোটে আগের বারের জয় লাভ করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা কোথাও 2000 ভোটে, কোথাও 1000, কোথাও 1500 ভোটে তারা এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। যদিও আতিশি এবং সৌরভ ভরদ্বাজ তাদের দুজনের কেন্দ্রে অর্ধেক গণনা এখনো পর্যন্ত হয়েছে, আরো অর্ধেক গণনা হওয়া বাকি আছে। ফলে তাদের এখনো আশা রয়েছে যে তারা এগিয়ে যাবেন এবং এই যে ব্যবধান সেটা মেকআপ করে উঠতে পারবেন। অন্যদিকে বিজেপির রাজ্য কার্যালয়ে আমরা সকাল থেকেই রয়েছি এবং সেখানে ছবিটা কিন্তু সকাল থেকে সেলিব্রেশনের বাড়ছে, তত কিন্তু সেলিব্রেশনের বলা যেতে পারে বহর আরো বেশি বাড়ছে। কর্মী সমর্থকেরা দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে যত বাড়বে আরো 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 হয়তো সেলিব্রেশনের মাত্রা আরো বাড়বে, সুর আরো চড়বে। মৈত্রেই আমাদের বলছিলেন। আপনাদের আরো একবার মনে করিয়ে রাখি, আম আদমি পার্টির জন্য বোধহয় একমাত্র ভালো খবর এখনো পর্যন্ত মনীষ সিসোদিয়া এগিয়ে রয়েছেন। তা না হলে হেভিওয়েট নেতা যারা রয়েছেন আতিশি থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল তো বটেই, এরা প্রত্যেকেই পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি। এবং সত্যেন্দর জৈন, সোমনাথ ভারতী সবাই পিছিয়ে রয়েছেন। বিজেপির জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো খবর যে এত বছর পর দিল্লি বিজেপির হাতে আসছে। ঠিক এইরকম একটা জায়গা থেকে মণিকাঞ্চন পাল রয়েছেন, তার থেকেও জানতে চাইবো যে আপনারা এটাকে কিভাবে দেখবেন, এই যে আপনাদের জিত এত বছর ধরে বা এই আপনাদের এগিয়ে থাকা, এখনো তো জিত বলতে পারছি না, এগিয়ে থাকাই বলবো কারণ এখনো পুরোপুরি ফল ঘোষণা হয়নি। কিন্তু হ্যাঁ, সেলিব্রেশন যেহেতু হয়ে গিয়েছে সেই জন্য জিত কথাটাও টুক করে চলে এলো। কিভাবে দেখছেন আপনাদের সাফল্য নাকি আম আদমি পার্টির সরকার চালানোর ব্যর্থতা? সর্বপ্রথম নিউজ 18 বাংলার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার তরফ থেকে দিল্লিবাসী সকলকে এই জয়ের জন্য ধন্যবাদ আর বিজেপি কর্মীদের স্বাগতম। দেখুন, বিষয়টা আম আদমি পার্টি বা বিজেপি নয়, গত লোকসভা ভোটে একটা বলবো না, কতকগুলো ভুল ন্যারেটিভের মাধ্যমে একটা পারসেপশন যে তৈরি করা হয়েছিল, মানুষের সেই ভুলটা ভেঙেছে। হয়তো ওই 2024-এর ইলেকশনে মানুষ যেগুলো বিরোধীদের কথা সত্যিভাবে মেনেছিল, পরে তারা বুঝতে পেরেছে না এই ন্যারেটিভগুলো ভুল আছে। তার রেজাল্ট হচ্ছে হরিয়ানা, তার রেজাল্ট হচ্ছে মহারাষ্ট্র, তার রেজাল্ট হচ্ছে আজকের দিল্লির ইলেকশন। আজকে কিছুক্ষণ আগে ওমর আবদুল্লাহ বলেছে নাও নিজেদের মধ্যে ঝগড়া করো, নিজেদের মধ্যে ঝগড়া করলে দাদাগিরি করতে গেলে এরকমই রেজাল্ট হবে। অর্থাৎ বহিঃপ্রকাশ হয়েছে বিরোধীদের লড়াই। শুধু এটা একটি আঞ্চলিক দলের সাথে বিজেপির লড়াই নয়, নাম্বার 1। নাম্বার 2, দেখুন, যে গাছ যত তাড়াতাড়ি বড় হয় সেই গাছ তত তাড়াতাড়ি ধ্বংস হয়। কলা গাছ 1 বছরে বড় হয়, কিছু কলা দিয়ে যায় কয়েক কাঁদি, আর পাওয়া যায় না। বট গাছ ধীরে ধীরে বড় হয়, বছরের পর বছর ভাবে সবাইকে ছায়া দেয়। তো সুতরাং এ হঠাৎ করে তৈরি হওয়া একটা পার্টি, আর রেজাল্ট তার দেখছেন এই হারিয়ে গেল। এই যে গেল তো গেল, আর আসবে না। পার্টি বলছেন বটে আপনি, কিন্তু 2014-এ যখন মোদি হাওয়া সারা দেশ জুড়ে বলছে, তার ঠিক পরের বছর 2015-এ একেবারে নো হোয়ার হয়ে গিয়েছিল বিজেপি এই আম আদমি পার্টির। না, আমি কি বললেন, আমি বল এক মিনিট আপনার সময় বলিনি। দেখুন, 2014-এর ইলেকশনে নো হোয়ার, হয়তো বিজেপি সিট পায়নি, কিন্তু তা বলে এরকম নয় যে 10% ভোট ছিল, 5% ভোট ছিল। সিপিএম এর মতো খুঁজতে হতো, কংগ্রেসের মতো খুঁজতে হতো 0.2%। মোর দ্যান 30%, 5% ভোট ছিল। তো সুতরাং নো ওয়ার হয়নি, সিট পায়নি, কিন্তু নো ওয়ার ছিল না। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা বলি, দেখুন, মানুষকে আর কত বোকা বাগান, প্রথমে টুপি হারালো, তারপরে সোয়েটার হারালো, তারপরে কাশি হারালো। কোনো সময় মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য যা যা করণীয় সেগুলো করেছে। আপের ভাই বলছিল যে কলেজ খুলেছে, স্কুল খুলেছে, তার থেকে তো বেশি মদের দোকান খুলেছে। আর তার রেজাল্ট দেখুন,
আন্না হাজারেকে ব্যবহার করে, আন্না হাজারেকে ইউজ করে যে ক্ষমতা এসেছিল সে বহিঃপ্রকাশ মানুষ বুঝতে পেরেছে, তাই জন্য হারিয়ে গেছে। আর যেটা বিষয় যে শুধুমাত্র হিন্দু মুসলমান এই দলিত এইসব বলছিলেন, এগুলো বিষয় নাই। বাঙালি ডোমিনেটেড এরিয়া, চিত্তরঞ্জন পার্ক, মহাবীর এনক্লেভ, নিবেদিতা এনক্লেভ, টেগোর পার্ক, বিজেপি জিতছে। মালায়ালি এরিয়া, ময়ূর বিহার, দিশাদ গার্ডেন, আরকে পুরাম, জানাকপুরি, দ্বারিকা, বিজেপি জিতছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু সবাই মিলে হাত খুলে ভোট দিয়েছে। তারা চেয়েছে যে ভুলটা 2000 হয়েছে, হয়তো দিল্লিতে হয়নি, কিন্তু 2024 হয়েছে, সেই ভুলটা আর তারা করতে চায়নি। এবং সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে প্রিয়াঙ্কা গৌতম বলছিল না সেকুলারের একটা নতুন কনসেপশন তৈরি করে, সেকুলার মানে হিন্দুত্বকে গালাগালি দিতে হবে তাহলেই সে সেকুলার, নাহলে সে সেকুলার হতে পারবে না। সেই সেকুলার প্রিয়াঙ্কা গৌতম মনুস্মৃতি পুড়িয়েছিল তিনি হেরেছে। রাখি বিড়লা কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে অ্যাসেম্বলিতে খোরাক বানিয়ে দিয়েছিল, তিনি হেরেছেন। অর্থাৎ মানুষ তার বদলা নিয়েছে। এতদিন একটা জায়গা পাচ্ছিল না, প্ল্যাটফর্ম পাচ্ছিল না, সেই প্ল্যাটফর্ম পেয়েছে, সেখানে মানুষ দিয়েছে। এবং অরবিন্দ কেজরিওয়াল জিতবে কিনা এখনও 3টে রাউন্ড বাকি আছে। লাস্ট রাউন্ড যা খবর আছে 1180 ভোটে অরবিন্দ কেজরিওয়াল নিজে পিছিয়ে রয়েছে। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল যে সেনাপতি, সেই সেনাপতি অবশ্য আমাদেরও এখানে সেনাপতি জেতেনি, তো সেনাপতি জিতবে কিনা সেটাও একটা বড় ফ্যাক্টর। দেখা যাক এখনো সময় রয়েছে, বেশ কিছুটা আলোচনা চলবে, পর্যালোচনা চলবে। তার কারণ দিল্লির ভোটের এই অঙ্ক এরপর জাতীয় রাজনীতিতে কোথাও কোনো প্রতিফলন ফেলবে, কিভাবে ফেলবে। এরপরে এবছরেই বিহারেও ভোট রয়েছে, সেখানে কি কোনো রকম কোনো প্রতিফলন হবে ভোটের? পাঞ্জাবে কি হবে? পাঞ্জাবে কি কোনো রকম রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে? সেসব প্রসঙ্গ তো আসবেই আলোচনায়। তো চট করে একবার আপডেটেড ট্যালি দেখিয়ে রাখি আপনাদের। 70টির মধ্যে 70টিতেই কাউন্টিংয়ের ট্রেন্ড পাওয়া যাচ্ছে। 46টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 24টিতে আম আদমি পার্টি। এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে কোথাও কংগ্রেস এগিয়ে নেই। বিরতির পর আরও খবর, দিল্লির খবর তো অবশ্যই, সঙ্গে থাকুন।